আমি যে শীটটা ওপেন করছি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এইটাকে ছোট করার উপায় কি? এটা কি কোথায়? হাইড দ্য থাম, এটা কি এখানে নাকি? আচ্ছা, এখানে দিলাম। ঠিক আছে, তুমি এবার এটাকে একটু উপরে নিয়ে যদি রাখি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমাদের গতকাল বোধহয় আমরা এইখানে শেষ করছিলাম। এইখানে শেষ করছি মেজারমেন্ট ইউনিটস টু ওয়েটিং রুমে। এখন এটা কি আবার কিভাবে কি করতে হবে? সি ওয়েটিং রুম। আচ্ছা, অ্যাডমিট অল। 27 জন এসছে, ঠিক আছে। তানিম, আর কে আছো? রাজশ্রী আছো তোমরা? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, এই শুরু করলাম আজকে। আমার আর সময় দরকার আজকে, আমি আর দেরি করতে পারছি না। অন্যরা যদি আসে এর মধ্যে অ্যাকসেপ্ট করে নেব। জি স্যার, করেন স্যার। অ্যান্টেনা, অ্যান্টেনাতে শুরু করলাম। অ্যান্টেনার এই আজকের অংশটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেসক্রিপশন। যদি এটা বুঝতে পারো তাহলে সমস্ত অ্যান্টেনা গুলো এর উপরে বেস করে ডিজাইন করা হয়। সেই জন্য আজকে কিছু লেকচার কিছু ডেমনস্ট্রেশন মিলে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। মেজারমেন্ট ইউনিটস। মেজারমেন্ট ইউনিটস বলতে অ্যান্টেনার যে বিভিন্ন রকম প্যারামিটার, এগুলোকে যে আমরা কোয়ান্টিফাই করি। ফর এক্সাম্পল গেইন, ডিরেক্টিভিটি, রিটার্ন লস, হ্যাঁ, তারপরে ইম্পিডেন্স, এগুলো এগুলোর কিভাবে মেজার করা হয়, এগুলোর বিভিন্ন রকম ইউনিট গুলো আমাদের দেখবো। নর্মালি গেইন, পাওয়ার, এগুলো অ্যান্টেনার, এগুলো কিন্তু সাধারণত আমরা এই যে উপরে লিখছি ডিবি, ডিবিএম, ডিবিডি, ডিবিআই, বিভিন্ন রকম প্যারামিটার বা ইউনিট ইউজ করে এগুলাকে আমরা মেজার করি। এগুলো যখন আমি প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে, সরি, মানে যখন আমি ডিজাইন করব, তখন এই সমস্ত প্যারামিটার গুলো বেরোয় আসবে কোনটাতে কি ইউজ করব। তবে আপাতত তোমাদেরকে যেগুলো জানা দরকার, ডিবি তোমরা জানো ডেসিবেল, আর ডিবিএম এটা মিলিমিটারে যখন হবে, যখন পাওয়ারটা মিলিমিটারে হবে, নট ওয়াট। ডিবিটা হচ্ছে ওয়াটে, যখন তুমি P1 P2 ওয়াটে ক্যালকুলেট করবো তখন ডিবিতে ক্যালকুলেট করতে হবে, ইউনিটটা হবে ডিবি। আর এর নিচের ইকুয়েশনটা, এই ইকুয়েশন নাম্বার 1। আর যখন পাওয়ারটা ওয়াট থেকে কমে মিলি ওয়াটে চলে আসে তখন এটাকে ডিবিএম এ প্রকাশ করা হয়। ডিবিডি হচ্ছে, ডিবিডি আর ডিবিআই, এই দুটো হচ্ছে অ্যান্টেনার গেইন বা এগুলো গেইন প্রকাশ করার জন্য ইউজ করা হয়। সেগুলো হচ্ছে ডিবিআইটা শেষেরটা ডিবিআই। ডিবিআই হয়ে আইসোট্রপিকের তুলনায় কত গেইন, আর ডিবিডি হচ্ছে ডাইপোলের গেইনের তুলনায় কত গেইন। এখন এই আইসোট্রপিক বা ডাইপোলের গেইন এগুলো যখন আমরা ডিটেইলস পড়বো তখন তুমি বুঝতে পারবা এই ডি পরে ডিবিডি, ছোট্ট স্মল ডিটা আর শেষের স্মল ডি বা শেষের স্মল আই, এইটার মানেটা কি, এগুলো পরে একটু তো তোমাদেরকে পরে বলা যাবে। আপাতত তুমি মনে রাখো এটা হলো আইসোট্রপিক, এটা হলো ডাইপোল। এম, ছোট্ট এমটা হচ্ছে মিলিমিটারে যখন পাওয়ার দেওয়া হয় তখন। আর ডিবির এগুলো ইকুয়েশন তোমরা আগেও দেখছো, 10 লগ, 10 লগ বেস 10 টু দি পাওয়ার অফ পি। এগুলো তো ডিবিতে প্রকাশ করার জন্য এইভাবে বের করা হয়, এবং রিয়েল পাওয়ারটা আমরা এইভাবে ইকুয়েশন 2 দিয়ে বের করি। রেশিওটা বের করা হয় 3 নম্বর ইকুয়েশন, যেমন দেখছো এই যে P2/P1 -3 ডিবি। এখন এই যে -3 ডিবি, এটা কিন্তু এই মাইনাসের অর্থ হচ্ছে গেইন মাইনাস না, এটা হচ্ছে P1 এর তুলনায় P2 ভ্যালু মানে কম। এই যে নিচে লিখছি আমি, নোট দ্যাট দিস রেশিও P2/P1 ইজ নেগেটিভ, মিনস P1 ইজ গ্রেটার দেন P2। এই লাইনটা আমি যে সিলেক্ট করে দিছি তোমরা দেখতে পাচ্ছ তানিম? লাইনটা দেখা যাচ্ছে? এই লাইনটা হলো আসলে, এখানে আসলে নেগেটিভ বলে কিছু না। নেগেটিভ অর্থ হচ্ছে যে P1 এর তুলনায় P2 ভ্যালু কম। দ্যাট মিনস P1 যদি 10 ওয়াট হয় আর P2 যদি 1 ওয়াট হয়, তখন রেশিও মাইনাস আসবে, এই আর কিছু না। এই তো এইভাবে, তো এইগুলো এই যে পরের একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি, এগুলো তোমরা করলেই বুঝবা। যাই হোক, এগুলো অত ডিটেলস আর গেলাম না। এই যে এখানে ডিবিআই বলতে কি বুঝাচ্ছে এগুলো আমি বুঝাইছি, পরে এগুলো ডিটেলস পরে বুঝবা আর একটু।
তবে যে জিনিসটা পরে আমার যেগুলো বেশি দরকার সেগুলো যাচ্ছি। রিটার্ন লস, রিটার্ন লস বলতে আমি কি বোঝাচ্ছি? আচ্ছা, মেজারমেন্ট ইউনিট গুলো যখন আমরা রিয়েলি ডিজাইন করব তখন বুঝতে পারবো আবারও। আপাতত ডিবির ইকুয়েশন এইটুকু জানলেই হবে। এই একই ইকুয়েশন এখানেও রিপিট করছি। রিটার্ন লস, রিটার্ন লস হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার রিফ্লেকশন কোফিশিয়েন্ট। রিফ্লেকশন কোফিশিয়েন্ট তোমাকে আমি এই পর্যন্ত অনেকবার পড়াইছি, ট্রান্সমিশন লাইনে পড়াইছি, ইউনিফর্ম প্লেন ওয়েভে পড়াইছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পড়াইছি। ওই রিটার্ন লস মানে হলো যে তুমি যে পাওয়ারটা দিচ্ছ অ্যান্টেনায়, তার কি পরিমাণ রিফ্লেকশন হয়ে ফেরত আসছে, এই এই জন্য নাম দেওয়া হয়েছে রিটার্ন লস। মানে কি পরিমাণে ফেরত আসছে ওটাই আমার লস। এবং সেটাকে ধরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি এখানে। এই যে লাস্ট ইকুয়েশন S11, এটা হচ্ছে S11 হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এটা এস প্যারামিটার দিয়ে আসে। এই যে তোমার, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, এখানে পড়ো, এই লাইনটা পড়লেই বুঝবা। দিস স্টেটমেন্ট ইমপ্লাইজ দ্যাট দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইজ লেস দেন 0.2। এই আর কি। তো এখন ধরো এর ইকুয়েশনে এই যে আমি লিখে রাখছি S11 কিভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়। যেহেতু রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা হচ্ছে ভোল্টেজের রেশিও, ভোল্টেজ কোএফিসিয়েন্ট, সেই জন্য এটাকে যদি পাওয়ার করতে হয় তখন আমাদের 20 লগ দিয়ে করতে হবে। এই যে 20 লগ বেস 10.2, 0.2 অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে গামা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গামা। তাহলে এখন এখানে ভ্যালু, এখানে অবশ্য যদিও এখানে বোঝা যাচ্ছে না, -13.98 ডিবি আসছে। -13.98 ডিবি মানে হচ্ছে এই পরিমাণ রিফ্লেকশন হচ্ছে। -13 মানে 10 ডিবিরও নিচে, -13 এটা রিফ্লেকশন হচ্ছে। এর অর্থ হচ্ছে ম্যাচিংটা ধরো এখানে যেইটুকু রিটার্ন হচ্ছে সেটা কিন্তু ওই পরিমাণ, যেই পরিমাণ বলছিলাম ওই পরিমাণ না। সেটা কিরকম, এ দেখো এখানে উপরের লাইনে লিখছি, power delivered to the antenna, only 4% of the power is reflected back to the antenna। তার মানে এই যে এই প্যারামিটার দিয়ে বোঝাচ্ছে যে 0.4% পাওয়ার রিফ্লেকশন করে ব্যাক করছে। তো এগুলো ডিবির ইকুয়েশন, তো ওই জন্য এটা সহজে বোঝা যাচ্ছে না। এটাকে যদি তুমি আবার রিয়েল টার্মে নিয়ে আসো S11, সেখান থেকে যদি পার্সেন্টেজ করো তখন এগুলো বোঝা যাবে। যাই হোক, এগুলো আমরা পরে যখন ডিজাইন করব তখন কিন্তু ঠিকই বুঝবো। তার আগে একটা জিনিস বুঝাচ্ছি, যে জিনিসটা খুবই দরকার এই ম্যাচিং এ, এই পয়েন্টটা তোমরা অলওয়েজ খেয়াল রাখবা। সেটা হলো ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এই যে এটা রিফ্লেকশনের সঙ্গে এটা রিলেটেড, এবং এই যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, এটা নর্মালি এই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও যদি আমি আগেও বলে গেছি, এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা আইডিয়াল। 1 হলে আইডিয়াল মানে নো রিফ্লেকশন, যা দিচ্ছি সবই অ্যান্টেনায় যাচ্ছে। এখন অ্যান্টেনা থেকে কি পরিমাণ যাবে সেটা অ্যান্টেনার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে। কিন্তু মানে ট্রান্সমিশন লাইনে ব্যাক করে পাওয়ার ফেরত আসছে না, এটা হলো আইডিয়াল। কিন্তু প্র্যাকটিক্যালি সাধারণত কিছু পাওয়ার ফেরত আসে মিসম্যাচের জন্য। সেটা এই দেখা যায় ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও লেস দেন 0.5 যদি হয়, বা 1 তো হবে না, 1 হলো আইডিয়াল, 1-এর কাছাকাছি 0.5 এর নিচে যদি হয়, 0.1, 0.1, 1.2, 1.3, এই সমস্ত ভ্যালুগুলোকে আমরা ধরে নেব যে মোটামুটি ভালো, মোটামুটি ম্যাচিং বলতে অ্যান্টেনা এবং ট্রান্সমিশন লাইন ম্যাচিং হলো, তাতে অল্প কিছু পাওয়ার রিফ্লেক্ট করবে, বাকিটা কিন্তু অ্যান্টেনাতে যাবে। এই জন্য এই প্যারামিটারটা, এই রিটার্ন লস, এই প্যারামিটারটা বের করা বা জানা খুব দরকার, রিটার্ন লস। আচ্ছা, এই ব্যান্ডউইডথ আরেকটা জিনিস, অ্যান্টেনা যখন ডিজাইন করবো তখন ব্যান্ডউইডথ কিভাবে বের করে সেটা তোমরা আগে জানো। ব্যান্ডউইডথ হচ্ছে F1 - F2 বা F2 - F1। যেই ফ্রিকোয়েন্সিতে আমরা অ্যান্টেনাটাকে কাজে লাগাইতে পারবো, যে এই ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনাটা রেডিয়েট করে ম্যাচিং অবস্থায়, সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলবো এটার ব্যান্ডউইডথ হচ্ছে এত। হায়ার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি বিয়োগ করে সেটা বের করা হয়। যেমন এখানে এক্সাম্পলে বলা আছে, একটা ফ্রিকোয়েন্সি, একটা অ্যান্টেনা যদি 100 মেগাহার্টজ থেকে 400 মেগাহার্টজ ব্যান্ডউইডথে রেঞ্জে কাজ করে, তাহলে 400 - 100 মানে 300 মেগাহার্টজ হলো ওর ব্যান্ডউইডথ। এইভাবে ব্যান্ডউইডথ বের করে।
এটাকে আরো সুন্দরভাবে আমরা বের করে দেখাবো, যে আরো সুন্দরভাবে কিভাবে বের করে যখন ডিজাইন করব তখন এটা দেখাবো যে কিভাবে বের করে। এবার আসো রেডিয়েশন প্যাটার্ন। রেডিয়েশন প্যাটার্ন বলতে বুঝাচ্ছি যে এটাকে বোঝানোর জন্য কোঅর্ডিনেট লাগবে, সেই কোঅর্ডিনেট বুঝাবো। তারপরে রেডিয়েশন প্যাটার্ন, রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে একটা অ্যান্টেনা থেকে যখন সিগন্যালটা যায় রেডিয়েট করে, তখন ওই অ্যান্টেনা থেকে যে পাওয়ারটা রেডিয়েট হচ্ছে সেটা মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। মেইনলি 3 ভাগে। একটাকে বলা হয় আইডিয়াল, সেটাকে আমরা বলবো আইসোট্রপিক। কি বলবো? আইসোট্রপিক। আরেকটা হচ্ছে ওমনি ডিরেকশনাল, আর আরেকটাকে বলবো ডিরেকশনাল। আচ্ছা, এগুলো কোথায় আছে দেখি। এটা দাঁড়াও, এখানে কি আছে কিনা। আছে কোথায় জানি, আমি লিখছি মনে হয় না, এই যে এখানে না, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রেডিয়েশন প্যাটার্ন, এটাতে ছবি দিয়ে বুঝাইছি আমি, রাইট। ডিরেকশনাল, সরি, ওই আইসোট্রপিক, তারপরে ওমনি ডিরেকশনাল এবং রেডিয়েশন ফোকাসড ডিরেকশনাল। ডিরেকশনাল, আচ্ছা। এখন এই যে আইসোট্রপিক, আইসোট্রপিক এতে বোঝাচ্ছে কি, অ্যান্টেনাটা ধরো এই সার্কেলের মাঝখানে আছে, এবং এই মাঝখান থেকে ইকুয়াল রেডিয়াসে এই পাওয়ারটা এই 360 ডিগ্রি উপরে নিচে হরাইজন্টালি ভার্টিক্যালি সব দিকে 360 ডিগ্রিতে অথবা 180 ডিগ্রিতে, এটা সব দিকে, মানে এটাকে আমি কি বলবো, এটা 3 ডিমেনশনালি সব দিকে ইকুয়াল রেডিয়াসে ইকুয়াল পাওয়ার রেডিয়েট করছে। তো এইটাকে বলবো আইসোট্রপিক প্যাটার্ন। দ্যাট মিনস এই প্যাটার্নটা দেখলে একটা ফুটবল বা একটা স্ফেয়ারের মতো মনে হবে, যেটা ফিগার 10 এ দিয়ে বুঝালাম। যদি এটা অ্যান্টেনাটা যদি মাঝখানে যে দুইটা অ্যারো দিয়ে আমি বুঝাইছি, অ্যান্টেনাটা যদি ভার্টিক্যালি রাখা হয়, অ্যান্টেনা যদি ভার্টিক্যালি রাখা হয় তখন এরকম ভাবে ফিগার 8 দেখো, 8 ইংলিশ কাউন্টিং কি বলে লেটার 8, ফিগার 8 কে যদি শোয়ে দেওয়া হয় তাহলে যেরকম একটা প্যাটার্ন পাওয়া যায় এই ফিগার 8 এর মতো, এইরকম 2 ডিমেনশনাল ছবি। এটা কিন্তু 3 ডিমেনশনাল, আমি তোমার দেখাবো ফিজিক্যালি, এখানে আমার কাছে একটা জিনিস আছে, আমি যদি দেখাবো। এইরকম ভাবে রেডিয়েট করে। তার মানে কি হচ্ছে, যে অ্যান্টেনাটার যে প্যাটার্নটা তুমি দেখো, যদি আমি এটাকে ভার্টিক্যালি এই লাইনের সোজা, এই ভার্টিক্যালি এই লাইনের সোজা যদি একটা লাইন ধরি এবং সেটা এই অ্যান্টেনার সঙ্গে যদি প্যারারেলি রাখি, তখন ওই অ্যাঙ্গেলকে আমরা ডিফাইন করব থিটা অ্যাঙ্গেল দিয়ে। কি অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করব? থিটা অ্যাঙ্গেল দিয়ে। এটা কোথায় লিখছি, দাঁড়াও, এখানে কোথাও আছে কিনা। আচ্ছা, এই যে এখানে আছে, হ্যাঁ, থিটা অ্যাঙ্গেল দিয়ে। এই যে ছবিটা দেখছো, কোঅর্ডিনেট বোঝানো হয়েছে এখানে, কোঅর্ডিনেট। থিটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার ভার্টিক্যাল জেড অ্যাক্সিসের সঙ্গে এই এই দিকের অ্যাঙ্গেলটা। মানে তুমি যদি একবার এটাকে জেড এর প্যারালাল একটা লাইন রাখো, একটা অ্যান্টেনা রাখো, এবং এই অ্যান্টেনাকে যদি তুমি স্ল্যান্ট করো, বাঁকা করো, বাঁকা করো, বাঁকা করো, বাঁকা করো, তাহলে এই হরাইজন্টাল সোজা যখন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এক্স ওয়াই প্লেনে আসবে, তখন জেড অ্যাক্সিসের সঙ্গে সে 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি তৈরি করবে। এই থিটা 90, এইভাবে থিটা মাপা হয়। আরো যদি তুমি ইনক্রিজ করো, এটা একেবারে ওই জেড ইকুয়াল টু মাইনাস জেড এর অ্যাক্সিসে গিয়ে এই লাইনটা গিয়ে লাগবে, এই যে এই অ্যাক্সিসে। তার মানে থিটার ভ্যালু ম্যাক্সিমাম ভার্টিক্যাল অ্যাক্সিস, যেহেতু ভার্টিক্যালি মাথার উপর থেকে পা পর্যন্ত এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এবং এর ম্যাক্সিমাম ভ্যালু 180 ডিগ্রি। তোমরা বুঝতে পারছো কিনা? তানিম, জি স্যার। রাজশ্রী, জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমার মাথাটার দিকে যদি জেড অ্যাক্সিস থাকে, লম্বা দাঁড়ায় আসো, আর তোমার কোমর সমান, কোমরের কাছে যদি একটা লাঠি ধরো, হ্যাঁ, মনে করো কোমর লাঠিটাই হচ্ছে তোমার হাত, হাতটাই মনে করো কোমরে লাগানো আছে। এবার হাতটাকে যদি তুমি মাথার কাছে নাও, ভার্টিক্যালি উপর দিকে উঠাও,
তখন মাথার সাথে হাতের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। বুঝা গেল? জি স্যার। যদি হাতটাকে মাথার থেকে দূরে সরাইতে থাকো, যদি তোমার ঘাড় সমান নিয়ে আসো, মনে করো ঘাড়টাই হয়ে গেছে তোমার কোমর আর কি, কোমরটা মনে করো ঘাড়ের সঙ্গে লাগানো আছে, তখন এই হাত এবং মাথা এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝা গেল? অর্ধেক আসলাম। এই অর্ধেকের পরে কোমর সমানের পরে আবার যদি কোমর থেকে নিচে পায়ের দিকে অ্যাঙ্গেল বাড়াইতেই থাকো, তাহলে মাথা থেকে পা পর্যন্ত এই যে একটা লাইন তোমরা পড়ছো বোধহয় এইগুলা এই জিওমেট্রিতে, মেট্রিক ইন্টারমিডিয়েটে, এই লাইনের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ভার্টিক্যাল একটা লাইন, এর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। বুঝা গেল? থিটা অ্যাঙ্গেল বুঝতে পারলা? জি স্যার। এবার আসো ফাই অ্যাঙ্গেল, ফাই আরেকটা, ফাই আরেক ধরনের অ্যাঙ্গেল, এটা কিন্তু ভার্টিক্যাল বুঝালাম। এবার হরাইজন্টাল অ্যাঙ্গেল, মনে করো কোমরা এই হাত দুটো দুদিকে প্রসারিত করো, এবং এই হাত কাঁধটা তুমি মনে করো তোমার প্যাট ট্যাট এগুলো শ্রিং করে তোমার কোমরের সঙ্গে লেগে গেছে, শ্রিং করে কোমরের সঙ্গে লেগে গেছে, তাহলে হাতটা এবার কোথায় চলে গেল? কোমরে চলে গেল। এবার দুই হাত দুই দিকে যে প্রসারিত করলা, এবং এই প্রসারিত অবস্থায় তুমি যদি একটা ঘূর্ণন মারো, পৃথিবীতে ঘুরে আসো, তাহলে তোমার হাত দুটো হরাইজন্টালি একটা সার্কেল তৈরি করবে, করবে কিনা? হরাইজন্টালি, হরাইজন্টালি হাত দুটোকে তুমি যদি প্রসারিত করে ঘুরতে থাকো, তাহলে ওরা একটা রোটেশনে 360 ডিগ্রি কভার করবে। 360, 180 না কিন্তু, খেয়াল করো, একটা রোটেশন হরাইজন্টালি, হাতটা এক জায়গায় যেখানে ছিল ওই হাতটা ওই জায়গায় আসতে, আবার একটা রোটেশন, একটা ঘূর্ণন শেষ হইলে পরে যখন ওখানে আসবে, তখন দেখবা তোমার অ্যাঙ্গেল শেষ হয়েছে, তোমার অ্যাঙ্গেল কভার করছো 360 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে যখন অ্যান্টেনা মেজারমেন্ট করব বা অ্যান্টেনা ক্যালকুলেশন করব বা ডিজাইন করব, তখন এই হরাইজন্টাল অ্যাঙ্গেলকে আমরা ফাই দিয়া জেনারেলি এইটার অ্যান্টেনা লিটারেচারে একেবারে এটা মানে কয়েন হিসেবে বসে গেছে, যে হরাইজন্টাল অ্যাঙ্গেলকে ফাই দিয়ে ডিনোট করা হয় এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেলকে থিটা দিয়ে ডিনোট করা হয়। দেখছো আমি ছবিটা এঁকেও রাখছি তোমাদের ফিগার, এটা কত, এই অ্যাক্সিস বোঝানোর জন্য, যে অ্যাঙ্গেল গুলো বোঝানোর জন্য, এটা এটা ফিগার 7, তোমার নোটে ফিগার 7। বুঝছো? তোমরা কিছু বলো, ফিডব্যাক। বুঝা গেছে? তানিম, রাজশ্রী, জি স্যার। জি স্যার, বুঝে গেছি সঞ্জিত, স্যার। ভার্টিক্যাল অ্যাঙ্গেল হরাইজন্টাল অ্যাঙ্গেল বুঝতে পারছো? হ্যাঁ। এখন এই যে আমরা রেডিয়েশন প্যাটার্ন মাপবো, রেডিয়েশন প্যাটার্নটা দেখবো, প্যাটার্ন মানে স্টাইল প্যাটার্ন। এই পাওয়ার রেডিয়েশনের যে স্টাইলটা, এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো হরাইজন্টাল অ্যাঙ্গেল দিয়ে আর একটা হলো ভার্টিক্যাল অ্যাঙ্গেল দিয়ে। হরাইজন্টাল অ্যাঙ্গেল দিয়ে কেমন প্যাটার্ন হয়, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দিয়ে কেমন প্যাটার্ন হয়, এই দু রকম ভাবেই প্যাটার্নকে দেখে তারপরে ডিসাইড করা হয় এই অ্যান্টেনাটাকে আমার কাজে লাগবে কি লাগবে না। বুঝা গেল? হ্যাঁ। এইবার তুমি চলে আসো, এইবার তুমি ওই যে ওমনি ডিরেকশনাল প্যাটার্ন, তারপর আর কি জানি বুঝাইছিলাম, এই থিওরিটিক্যাল এই সমস্ত ছবিগুলো একটু পরে বুঝাচ্ছি, এগুলো একটু পরে বুঝাচ্ছি, এগুলো তুমি একটু পরে বুঝবা, আগে এটাকে বুঝো, এটা লামসাম, এটা হলো লামসাম, বুঝো। তাহলে আইসোট্রপিক অ্যান্টেনাটা কি হলো? আইসোট্রপিক অ্যান্টেনাটা আইসোট্রপিক অ্যান্টেনাটা হচ্ছে এমন একটা অ্যান্টেনা যেখান থেকে তুমি সব দিকে পাওয়ার ইকুয়ালি রেডিয়েট করবে। এবং এটার এক্সাম্পল হিসাবে আমি যদি তোমাদেরকে বুঝাই, না না না, মনোপল না, মনোপল না, মনোপল না, মনোপল না, কাছাকাছি আসছো কিন্তু মনোপল না। এটার এইটা তুমি পৃথিবীর কোনো অ্যান্টেনা দিয়ে এটা তুমি বানাইতে পারবা না, ফলে মনোপল বলো, ডাইপোল বলো, ইয়াগি বলো, কোনো কাজে আসবে না। কারণ হলো এরকম কোনো অ্যান্টেনাই নাই। তানি আইসোট্রপিক প্যাটার্ন দেয়
এইরকম কোন অ্যান্টেনা পৃথিবীতে নাই। অতএব তুমি মনোপোল বলো, ডাইপোল বলো, যত হাজার অ্যান্টেনার নামই বলো, কাজ হবে না। এইটা একটা আইডিয়াল সিচুয়েশন। যদি হতো, যদি হতো তাহলে এরকম হইতো। কিন্তু এই যদি হতো, এই প্যাটার্ন দিয়েই এই যে ডান দিকের যে আরো প্যাটার্ন গুলো আছে, বি আছে, সি আছে না, এদেরকে ইভ্যালুয়েট করার জন্য একে লাগে অ্যাজ এ স্ট্যান্ডার্ড। কথা বুঝছো কিনা এবার? রাইট, এর সঙ্গে কম্পেয়ার করে করে দেখবো যে হ্যাঁ একে লাগবে, একে লাগবে, কম্পেয়ার করার জন্য একে লাগবে। যদি এরকম হইতো তাইলে, কিন্তু আমার প্র্যাকটিক্যালি মনোপোলের জন্য এরকম পাচ্ছি, আমি এখন ডাইপোলের জন্য এরকম পাচ্ছি। তাইলে এই আইডিয়াল সিচুয়েশন আইসোট্রপিকের তুলনায় এটা কত ভালো কত খারাপ, এইভাবেই তখন আমরা এটাকে ইভ্যালুয়েট করি, এটাকে কাজে লাগানো যাবে কি যাবে না। বুঝা গেল? এটার কিন্তু দরকার, মানে পৃথিবীতে এটাকে পাইবা না, কিন্তু এটাকে অন্য অ্যান্টেনা, প্র্যাকটিক্যাল অ্যান্টেনার প্যাটার্ন গুলিকে সিমুলেট করার জন্য, বুঝার জন্য, ডিজাইন করার জন্য একে লাগে। এবার বুঝতে পারছো? রাজশ্রী বুঝতে পারছো টেকনিকটা? জি স্যার, জি স্যার। আইসোট্রপিক অ্যান্টেনা কোথায় পাইবা বলো? স্যার পাবো না, গেলে বেহেশতে গেলে পাইবা, অথবা ওই স্যার ইয়েতে কি কোথাও কয়, পাবো না। মানে এটার কি বলে জানি, পূর্ণ করলে কি যায়, তোমাদের ভাষায় কি, তোমাদের ইয়েতে কি বলে, আমরা বলি ইয়ে বেহেশত, তোমরা কি বলো জানি? স্বর্গ বলে। স্বর্গ, স্বর্গ, স্বর্গ কথাটা আসছিল আমার মুখে দিয়ে, আসছিল না। স্বর্গে গেলে হয়তো পাইতে পারো, আমি জানি না, জানি না, তবে পৃথিবীতে নাই। জি স্যার। হ্যাঁ, তবে এটা একটা লাগে আমার অন্যান্য প্র্যাকটিক্যাল অ্যান্টেনার প্যাটার্ন গুলিকে কম্পেয়ার করার জন্য একে লাগে। ফর এক্সাম্পল, তোমার আরেকটা এরকম অদ্ভুত কতগুলো ফিজিক্সের আইডিয়া বুঝাচ্ছি। ফর এক্সাম্পল, এই যে আমরা ফ্রি স্পেস ধরি, ফ্রি স্পেস, তুমি কি পৃথিবীতে বা এই আমরা যতটুকু জানি ইউনিভার্সের মধ্যে কোথাও কি ফ্রি স্পেস আছে? কি নো হলো স্যার। কিছু তোমরা এই ফিজিক্সের এই কনসেপ্ট, মানে ফ্রি স্পেস যেখানে কোনো গ্যাস থাকবে না, কিছুই থাকবে না, এমন জায়গা তুমি পৃথিবীর মধ্যে কোথাও খুঁজে পাইবা? নো পাইবা স্যার। না। ও স্পেসে গেলেও দেখবে ডাবরি ডুবরি এগুলা উড়াউড়ি করতেছে, এই দৌড়াদৌড়ি করতেছে, আসে না? বলে না যে আমাদের পৃথিবীর চারদিকে কতগুলো এই উল্কা পিণ্ড যে আইসা পড়ে পৃথিবীর মধ্যে, ওগুলো ওই যে পাথর ঘুরে বেড়াচ্ছে নাকি, অ্যাস্টেরয়েড বলে না এদেরকে? বুঝতেছো নাকি? গ্যাস কম হইলেও আছে তো নাকি? এইরকম ফ্রি স্পেস বলে যে কনসেপ্টটা, এটা একটা ফিজিক্সের একটা কনসেপ্ট। তবে এয়ারকে আমরা কাছাকাছি ধরি নাকি? হ্যালো? জি স্যার। এবার আইডিয়াল, হ্যাঁ, যদি হতো এরকম হয়, তাহলে এবার তোমাদের জন্য আমার প্রশ্ন, তোমরা যে এবার উত্তর তোমরা দিবা, তোমরা আমাকে এরকম একটা কনসেপ্ট বলো তো, কি যেটা আইডিয়াল কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু আমরা এটাকে ইউজ করি ফিজিক্সে, অথবা আমাদের এই যে পড়ালেখায় তোমরা এই পর্যন্ত যতটুকু পড়ে আসছো, তোমরা থার্ড ইয়ারের ছাত্র, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, সেটাকে বলো তো এমন কি জিনিস আছে যে ওয়েভকে অ্যানালাইসিস করার জন্য আমরা ওই জিনিসটা ব্যবহার করি, ওই ওয়েভটাই ব্যবহার করি, কিন্তু ওটা ওই ওয়েভটা পৃথিবীতে নাই, মানে প্র্যাকটিক্যালি নাই, সোজা কথা, প্র্যাকটিক্যালি ওরকম ওয়েভ হয় না। Sir, pure sinusoidal wave. সাইনোসোডিয়াল ওয়েভ, রাইট, সাইনোসোইডাল ওয়েভ। সাইনোসোইডাল কথার অর্থ হচ্ছে সাইন এবং কোসাইন, যে কোনোটা হতে পারে সাইনোসোডিয়াল। সাইনোসোডিয়াল ওয়েভ কখনোই এটা আইডিয়াল ওয়েভ, মানে মানে আইডিয়াল বলতে আইডিয়াল ওয়েভ ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল না এই সেন্সে, এই ওয়েভটার তুমি অ্যাঙ্গেল বলো আর ডিস্টেন্স বলো, যেটাই বলো, ইনফিনিটি হলেও ওর অ্যাম্পলিটিউড +1 -1 থাকে, কিন্তু এমন কোন ওয়েভ পৃথিবীতে তুমি দেখবা না, সাউন্ড ওয়েভই বলো আর সে বোম ফাটানোর ওয়েভই বলো, এটার অ্যাম্পলিটিউড ধীরে ধীরে কমতে থাকে, ম্যাক্সিমাম নাহলে 1 মাইল, নাহলে 3 মাইল, নাহলে 10 মাইল পর্যন্ত শোনা যেতে পারে একটা বোমের আওয়াজ, তারপর দেখবে এটা ডাই ডাউন হয়ে যায়। এইগুলাকে বলা হলো অ্যাকচুয়াল ওয়েভ নেচার, যেটাকে বলি আমরা, এইটা হলো
প্র্যাকটিক্যাল মানে হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিন্তু ওটা হচ্ছে আইডিয়াল। কিন্তু এই সমস্ত পালস, এই সমস্ত ওয়েভকে অ্যানালাইসিস করার জন্য এই ফোরিয়ার ভদ্রলোক বাইর করছে সাইন এবং কোসাইন, এই সমস্ত আইডিয়াল ওয়েভ দিয়ে এদেরকে অ্যানালাইসিস করা হয়। ঠিক একইভাবে এই আইসোট্রপিক অ্যান্টেনাটা আমরা এইভাবে ধরলাম, এটা দিয়ে আমরা অন্যান্য অ্যান্টেনার অ্যানালাইসিস করব। হ্যাঁ, এবার চলে আসো 2 নম্বর, ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা। ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা এবং ওমনি ডিরেকশনাল প্যাটার্ন যেগুলো হয় সেগুলো হচ্ছে এইরকম ডোনাটস এর মতো। ফিগার 8 হচ্ছে যখন 2 ডিমেনশনাল ছবি দেখাবো, তখন 3 ডিমেনশনালি হচ্ছে একটা, ধরো আমি এখন তোমাদের দেখাবো একটু পরেই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা কমলা লেবু, অথবা একটা বাজারের থেকে আনলা একটা মিষ্টি কুমড়া, হ্যাঁ এরকম চ্যাপ্টা টাইপের একটা মিষ্টি কুমড়া, যার মাঝখানে মনে করে একটা অ্যান্টেনা রাখছো, তার দুই পাশটা দুই দিকে সরে গেছে, এইখানে বোধহয় ম্যাক্সিমাম অ্যান্টেনা রেডিয়েট করছে। আর উপরের দিকে এই যে ভার্টিক্যালি অ্যান্টেনাটা ভার্টিক্যালি দাঁড় করানো আছে, এর উপরের দিকে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এই দুই দিকে অ্যান্টেনাটা কোনো রেডিয়েশন করে না। কি বললাম, করে না করে না? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে এবং থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিতে এই অ্যান্টেনাগুলো কোনো রেডিয়েশন করে না। ম্যাক্সিমাম রেডিয়েশন হবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের অ্যান্টেনাগুলিকে আমরা বলবো ওমনি ডিরেকশনাল প্যাটার্ন বা ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা। হলো? আচ্ছা, 3 নম্বর চলে আসো সিতে। ধরো এই যে আমি অ্যান্টেনাটা কিভাবে রাখছি দেখছো তো, এই যে হরাইজন্টালি শোয়ে রাখছি অ্যান্টেনাটাকে। এই হরাইজন্টাল শোয়ে রাখাতে দেখা যাচ্ছে যে রাইট সাইডে ডান দিকে কিন্তু অনেক পাওয়ার রেডিয়েট করছে, বাম দিকে কিন্তু অল্প একটু রেডিয়েট করছে। ভার্টিক্যালি একটু আছে, আবার আপ আছে একটু, ডাউনও একটু আছে। বোঝা গেল 3 নম্বরটা? এদেরকে বলা হয় ডিরেকশনাল অ্যান্টেনা। এর মানে হচ্ছে সে এই ডিরেকশনে থিটা ইকুয়ালস টু তুমি মনে করো অ্যান্টেনাটা এখন শোয়ানো আছে, কিন্তু আমরা মেজারমেন্টের জন্য থিটা কিন্তু ওই আগের মতোই ধরবো কোঅর্ডিনেট। থিটা অ্যান্টেনা এবার শোয়ানো আছে থাক, কিন্তু থিটা আমরা মাপার জন্য জেড অ্যাক্সিসটাকে ভার্টিক্যাল অ্যাক্সিস ধরে ওইখান থেকে হিসাব করব। তাহলে এবারও থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতেই যদি ম্যাক্সিমাম আমরা পাই এই অ্যান্টেনার জন্য, তখন আমরা বলবো যে এই অ্যান্টেনাটার এই ডিরেকশনে ম্যাক্সিমাম পাওয়ার যাচ্ছে, অন্যান্য ডিরেকশনে এই বাকি এই সমস্ত ডিরেকশনে পাওয়ার যাচ্ছে না বা কম যাচ্ছে, বা যেইটুকু যাচ্ছে এই দেখো ছোট 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 কিছু কিছু আছে লুপ, কিছু কিছু লুপ আছে, এদেরকে আমরা বলবো মাইনর লোব। আর এই মেইনটাকে বলবো মেজর লোব, LOBE লোব। হ্যাঁ, এই মেজর এবং মাইনর, এই মাইনর গুলি সবগুলিকে বলবো মাইনর। আবার এদেরকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এই যে আপ এন্ড ডাউন যেগুলো, এগুলো সাইড লোব বলা যেতে পারে। আবার যেটা একদম ঠিক উল্টা দিকে 180 ডিগ্রি মেজরের উল্টা দিকে, এটাকে ব্যাক লোবও বলা হয়। তাহলে এই যে ডিরেকশনাল অ্যান্টেনার মধ্যে কয়েকটা কথা শিখলাম। কি শিখলাম? যে ডিরেকশনাল প্যাটার্ন গুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ম্যাক্সিমাম পাওয়ার রেডিয়েট করবে নাকি, আর আর ওই ডিরেকশনের বা ওই মেজর লোবের সাইডে অথবা পিছনে কিছু কিছু অল্প অল্প রেডিয়েশন হয়, সেই সবগুলোকে একসঙ্গে বলবো মাইনর লোব। আর যেটা মেইন ওটাকে বলবো মেজর লোব। এই মাইনর লোবগুলির আবার ছোট ছোট ভাগ, যেটা সাইড দিয়ে বেরোইছে ওদেরকে বলবো সাইড লোব, আর যেটা পিছন দিকে একদম সোজা তাদেরকে বলবো ব্যাক লোব। এইবার ভালো অ্যান্টেনা, ডিরেকশনাল অ্যান্টেনা বা ফোকাসড অ্যান্টেনা গুলোর প্রপার্টি মাপার সময় প্রথম প্রপার্টিটাই হচ্ছে এই ফ্রন্ট লোব ডিভাইডেড বাই ব্যাক লোব রেশিও। তাহলে ফ্রন্ট লোব বাই ব্যাক লোব রেশিও যদি করি, তাহলে আমি কি একের চেয়ে বেশি পাবো না কম পাবো?
তানিম? কারণ ফ্রন্ট লোব মানে অনেক বড়। তো অনেক বড় হবে স্যার। হ্যাঁ, না ওই মানে মাইনর লোব দিয়ে ভাগ করলে কম, অনেক ছোট পাবো, তাই না? রেশিওটা কি হবে? এটা ওই যেহেতু যেটা মাইনরটা কম, সেই জন্য কি হবে? ছোট, অতএব এটা আমাদের ভাগ করলে অনেক বেশি হবে। মেজরকে যদি মাইনর দিয়ে ভাগ করো অনেক বেশি হবে। আর উল্টা ভাবে যদি করো ব্যাক লোব বাই ফ্রন্ট লোব মানে মেজর লোব, তাহলে অনেক ছোট হবে। এই ছোট হওয়া মানে হচ্ছে এটা পাওয়ার দিয়ে বললে এটা মাইনাস পাওয়ার আসবে, মাইনাস পাওয়ার আসবে। তো এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স কখনো দেখবা কোনো অ্যান্টেনা ডিজাইনাররা, স্পেসিফিকেশন কোম্পানি আলারা তোমাকে পজিটিভও দিতে পারে, কখনো কখনো মাইনাস দিয়েও দিতে পারে। এই ব্যাক লোব বাই ফ্রন্ট লোব বাই ব্যাক লোব রেশিও, হ্যাঁ, এগুলাকে আমরা রেশিও করে দেখবো কোনটা কত, তাতে বোঝা যাবে। যদি সমান হয় তাহলে বুঝবা সামনের দিকে যত পাওয়ার যাচ্ছে পিছন দিকেও তত পাওয়ার যাচ্ছে। এই অ্যান্টেনাটা ফোকাসড বললে বাই ডিরেকশনাল বলতে হবে, মানে ঠিক উল্টা দিকে, মানে থিটা ইকুয়াল মানে একটা ডিগ্রিতে যা যাচ্ছে তার ঠিক 180 ডিগ্রিতে তার তার সমপরিমাণ পাওয়ার যাওয়া, এটাকে আমরা বলবো বাই ডিরেকশনাল। আচ্ছা, আর এই যে সাইড যেগুলো আসছে এই সাইডগুলিকে বলবো মাইনর বা সাইড লোব। এখন এই যে আমি তোমাদের গত কিছুদিন আগে বলছিলাম যে এই ডিজাইনগুলো তুমি যদি একবার ভালো করে বুঝো তাহলে আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি অ্যান্টেনার বাকিগুলোর ডিজাইন রিকোয়ারমেন্টস কিন্তু এখানেই কিন্তু সব ডিসাইড হয়ে যায়। কেমনে? নর্মালি অ্যান্টেনার কাজই হলো কোনো এক জায়গা থেকে অন্য জায়গাতে পাওয়ারটাকে কনসেন্ট্রেট করে বা ডিরেকশনাল ওয়েতে সেফলি পাঠানো। যদি এরকম ডিরেকশনাল অ্যান্টেনা আমরা ইউজ করি সেগুলোকে আমরা ফোকাসড অ্যান্টেনা বা ফোকাসড রেডিয়েশন প্যাটার্ন বলবো, লাইক এই যে ফিগার 10 এর সির মতো, যেটা একটু আগে বুঝাইলাম। তা যদি হয়, মনে করো এই মেইন লোবের সামনেই আমাদের আছে, এখানে হচ্ছে আমার স্যাটেলাইটটা আছে, এইদিকে ডান দিকে স্যাটেলাইটটা আছে। এই স্যাটেলাইটকে আমি এই বাংলাদেশ থেকে সিগন্যাল পাঠাচ্ছি এবং সে পাচ্ছে। কিন্তু এই দেখো পাশ দিয়ে আবার কিছু এই সিগন্যালটাকে ওইখানে পৌঁছাতে গেলে এই পাশ দিয়ে আবার কিছু রেডিয়েট হচ্ছে। এই যে এইদিকে কিছু যাচ্ছে, এদিকে কিছু যাচ্ছে, পিছন দিকে কিছু যাচ্ছে। এখন তুমি যেই দিকে পাঠাচ্ছ স্যাটেলাইটকে সিগন্যাল, স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করার জন্য, ঠিক তার উল্টা দিকে মনে করো কোনো একটা আমাদের সিভিলিয়ান রেডার, এয়ারপোর্টের সিভিলিয়ান রেডার, সে একটা প্লেনকে ট্র্যাক করছে, নয়াদিল্লি থেকে প্লেনটা ফ্লাই করছে, তাকে ঢাকায় এসে পৌঁছাইতে হবে, তাকে ট্র্যাক করছে সে সব সময়, কোথায় আছে কোনখানে আছে সে দেখতেছে। এখানে আরেকটা রেডারে আরেকটা অ্যান্টেনা আছে, যেটা আমি দেখাই নাই। আমাদের এই অ্যান্টেনাটা এই স্যাটেলাইটের অ্যান্টেনার যে ব্যাক লোব যেটা আছে, ব্যাকের দিকে যে সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটা ওই রেডার অ্যান্টেনার সিগন্যালকে সে ইন্টারফেয়ার করে তোমার রেডার থেকে, নয়াদিল্লি থেকে যে প্লেনটা ছাড়লো তার ট্রেসিংটা সে ডিস্টার্ব করবে। একবার দেখে একবার এখানে দেখাবে, আবার দেখাবে ওখানে, এরকম। মানে তুমি এক্সাক্ট পজিশন তুমি পাবে না। তখন এই সিভিলিয়ান রেডার, এই স্যাটেলাইট রেডার আলাকে অবজেকশন দিবে, এই তোমার রেডার, তোমার অ্যান্টেনা ঠিক করো, তোমার অ্যান্টেনা আমার অ্যান্টেনাকে ডিস্টার্ব করছে, ইন্টারফেয়ার করছে। এখন এই দুইটা অথরিটির মধ্যে এবার কম্প্রোমাইজে বসবে, যে স্যাটেলাইট এলাকে বলা হবে তুমি এমন একটা অ্যান্টেনা ডিজাইন করো যেন তোমার ব্যাকলোব অনেক ছোট হয়, যেন আমার কাছে এসে আমাকে ডিস্টার্ব না করতে পারে। এইবার বুঝতে পারছো, এই যে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জয়েন করবা, এই মনে করো MIT তে জয়েন করবা বা নাসাতে জয়েন করবা, এই দেখো তোমার রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে যে রাশার স্যাটেলাইটকে ডিস্টার্ব করা যাবে না, জাপানিজ স্যাটেলাইটকে ডিস্টার্ব করা যাবে না, বাংলাদেশের স্যাটেলাইটকে ডিস্টার্ব করা যাবে না। তুমি এমন ভাবে অ্যান্টেনা ডিজাইন করো যেন এই যে পাশ থেকে যে পাওয়ার গুলি বেরোচ্ছে, পিছন থেকে যে পাওয়ার গুলি বেরোচ্ছে, ব্যাক লোব বা সাইড লোব, এদের পাওয়ারকে যত ছোট করতে পারো
as small as possible, but you cannot make it zero. বুঝা গেল আমার কথাগুলি? জি স্যার। রাজশ্রী জি এখন স্যার। জি স্যার বললো কি রাজশ্রী? জি স্যার। রাজশ্রী তুমি বুঝতে পারছো ডিজাইনের কত মানে আমাদের মানে কি বলে এটাকে বলে স্ট্রিনজেন্ট ডিজাইন বা আমার ক্রাইটেরিয়া বলো বা এটা কি বলবো বোটল নেক অফ অ্যান্টেনা ডিজাইন অথবা কমপ্লিকেসি অথবা মানে চ্যালেঞ্জ অফ ডিজাইন, চ্যালেঞ্জ অফ অ্যান্টেনা ডিজাইন কি করতে হবে? মেজর লোবকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিগার করতে মেজর হবে, লোবকে বাড়াইতে হবে আর ব্যাক লোবকে যত সম্ভব কমানো যায়। ব্যাক লোব অ্যাজ ওয়েল এজ সাইড লোব জি স্যার। যত কমানো যায়। বুঝা গেল? এই হলো ফোকাসড অ্যান্টেনার আসল, এই হলো অ্যান্টেনার ডিজাইন। অ্যাকচুয়ালি ফোকাসড অ্যান্টেনাই আমরা বানাই, এটাই হলো তার রহস্য। এখন এইভাবে কিভাবে বানানো যাবে এইবার আমি দেখব। একটা স্টিক দিয়েও বানানো যায়, 4-5টা স্টিক দিয়েও বানানো যায়, তাদেরকে আমরা অ্যারে বলবো। 4-5টা স্টিক দিয়েও বানাইলেও সেটা তো আমার প্রপার এরকম প্যাটার্ন দিচ্ছে না, তখন আমাকে এটাকে বলে সিমুলেশন। হ্যাঁ, এই সিমুলেশন করতে হবে। কি করতে হবে? কোন স্টিকের দৈর্ঘ্য কমাইতে হবে, কোন স্টিকের এটা কি বলে ডায়ামিটার মোটা করতে হবে, কোনটাকে এইভাবে বিভিন্ন রকম স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার তাকে বিভিন্ন রকম কায়দা করে আমাদের উদ্দেশ্যই হবে যে আমার এই ব্যাক লোব বা মেজর লোবগুলিকে ছোট করা, আর সরি মাইনর লোবগুলিকে ছোট করা, আর মেজর লোবকে অ্যাজ বিগ অ্যাজ ক্যান, আমি যত বড় পারি করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাবা, আরে বাবা রে, তুমি তো একেবারে লেকচারের শেষের দিকে চলে গেলা। আমার 10টা লেকচার পরে এই জিনিসটা আমি পড়ানোর কথা ছিল, তুমি সেই 10টা লেকচার আগেই এটা আমার জিজ্ঞেস করে বসছো। ঠিক আছে, সেটা বলবো, অসুবিধা নাই। যখন আমরা অ্যান্টেনা মেজারমেন্ট অ্যান্ড ডিজাইন করব, ইভ্যালুয়েশন করব, তখন এগুলো আসবে। তবে তুমি আমাকে যদি এই প্রশ্নটা না করে ওই ইন্টারনেট আলাদাকে করতা, তাহলে দেখতা তুমি আজ পর্যন্ত 10টা সফটওয়্যার কথা তুমি পেয়ে যেতে পারো। আমরা যেটাকে আমার ল্যাবে যেটা ইউজ করি সেটা হলো সিএসটি, সিএসটি মাইক্রোওয়েভ স্টুডিও, অথবা এফএইচএসএস, এটাও আছে। এছাড়া আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, এক একজন এক এক ল্যাবে এটাকে যেটাকে যার কনভেনিয়েন্ট, যে যেখানে রিচ করতে পারে, যে যেখান থেকে চুরি করতে পারে, যে যেখানে সহজে এটাকে মানে পায়, সহজলভ্য, ওইভাবে ইউজ করে। তবে এক একটার এক এক রকম গুণ আছে, সেটা তুমি যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করবা তখন দেখবে এইটা দিয়ে এটা মাপা যত সহজ, ওটা দিয়ে ওটা মাপা অত সহজ না এগুলো। তবে প্রায় সবগুলোই মোটামুটি ভাবে বেসিক যেগুলো ক্যারেক্টারিস্টিক সেগুলো সবগুলো দিয়ে বাইর করা যায়। এই হলো কথা। তাহলে আজকে তুমি ইন্টারনেটে খুঁজে বাইর করবা সিএসটি, কম্পিউটার সিমুলেশন, কি জানি সিমুলেশন টেকনোলজি না কি জানি, কম্পিউটার সিমুলেশন সফটওয়্যার বা সিমুলেশন টেকনিক, হ্যাঁ সিমুলেশন টেকনিক, সিএসটি সিএসটি। তারপরে এইভাবে আরো আছে। তো এগুলো আমরা করব। তার আগে এই কি জানি বললাম, আর্টসেল মাত্র দিয়ে দিয়েছে আইসোটোপ, অমনি ডিরেকশনাল এবং ডিরেকশনাল প্যাটার্ন, এগুলো আমি তোমাদের একটু ফিজিক্যালি দেখাইতে চাই। ঠিক আছে, স্লাইড ছেড়ে দিলাম, স্লাইড ছেড়ে দিলাম। আর্টসেল মান কি আছে তো 1.8 মনে হয়, 1.8 না 1.2 জানি। কি দেখ সার্কিটটা। আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, তোমাকে আমি একটা একটা করে আমার ডেমনস্ট্রেশন দিয়ে, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার
একটা বেলুন দেখা যাচ্ছে? সরি, আমি ওই মাইক্রোফোনটা খুলে ফেলছিলাম, এই জন্য তোমাদের কথা বুঝতে পারিনি। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা বেলুন, গোল না এটা? মোটামুটি গোল তো না? এইটার মাঝখানে যদি অ্যাজ ইফ একটা অ্যান্টেনা থাকতো আর সেটা যদি রেডিয়েট করতো, তাহলে রেডিয়াসটা সব দিকে সমান হইতো না? অ্যাজ ইফ মনে করে এটা স্ফেয়ার। আমার হাতের কাছে যা পাইছে তাই দিয়ে দেখাচ্ছি, বুঝা যাচ্ছে? আচ্ছা, এটার আরেকটা ভালো এক্সাম্পল হলো, তুমি যদি একটা অন্ধকার ঘরে একটা মেজবাতি জ্বালাও, তো মেজবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে আলোটা কোন দিকে যাবে কোন দিকে যাবে না বলো দেখি? এই একই কথা। এই মনে করো ওইটাকে একটু 1 মিটার দূরে একটা রেডিয়াস তুমি কল্পনা করো, একটা স্ফেয়ার কল্পনা করো, তাহলে যে একটা স্ফেরিক্যাল একটা সারফেস পাবে যেখানে আলোগুলি পড়বে, তাহলে আলোগুলি তো সমানভাবে সব দিকে পড়বে না? তো কোনো দিকে কম বেশি যাবে একমাত্র তোমার হাতের ছায়া ছাড়া। এইটাই হলো আইসোট্রপিক অ্যান্টেনার একটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যে সে রেডিয়েট করে ওই রকম মেজবাতির মতো আলো যেভাবে সব দিকে ছড়াইয়া পড়ে, কোনো অ্যাঙ্গেল একমাত্র হাতের বাধা ছাড়া, হাত যদি না থাকতো তাহলে সেদিকেও সে যেত। এইটাই হলো আইসোট্রপিক অ্যান্টেনার একটা এক্সাম্পল। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার তোমাকে আমি দেখাচ্ছি, এটা কি একটা মিষ্টি কুমড়া, কিন্তু দেখা যাচ্ছে জি স্যার। একটা মিষ্টি কুমড়া। আমি বাজার থেকে আনছি এটা কালকে তোমাদের দেখানোর জন্য, সত্যি বলছি, 70 টাকা নিচ্ছে আমার কাছে এটা। এইটা এখন কিন্তু আমি হরাইজন্টালি রাখছি, তাই না? হরাইজন্টালি রাখছি না? বুঝা যাচ্ছে? তোমরা হরাইজন্টালি বুঝতে পারো? হরাইজন্টালি যে রাখছি এটা বুঝা যাচ্ছে? মনে করো এটা অ্যান্টেনা, দেখা যাচ্ছে অ্যান্টেনাটা? এটা এটা একটা ইলেকট্রিক কেবল টানার একটা প্লাস্টিক পাইপ, এর ভিতর দিয়ে ইলেকট্রিক লাইন টানে, ওই যে ঘরের ভিতর দিয়ে টানে, তোমরা দেখছো তো এগুলো না? ওই একটা প্লাস্টিক পাইপ, মনে করো এটা একটা অ্যান্টেনা। এই অ্যান্টেনাটা এবার আমি এই যে আমার এই মিষ্টি কুমড়ার মধ্যে দিলাম। এবার তুমি তাকায় দেখো, তোমার দিকে আমি দিছি, বিভিন্ন রকম ভাবে দিছি, তুমি দেখো অ্যান্টেনা থেকে মিষ্টি কুমড়ার পেটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পেটটা আছে বলো তো? 90 ডিগ্রিতে। এখন অ্যান্টেনাটা যেদিকে যেটুকু দেখা যাচ্ছে তোমার বেরোয় আছে, তাই না? উপরে নিচে যেটুকু বেরোয় আছে, ঠিক এগুলো থেকে তুমি বলো দেখি যে এই ভার্টিক্যালি বা হরাইজন্টালি মিষ্টি কুমড়ার কোনো মাংস আছে? নাই। তার মানে এর মুখটা কিন্তু চ্যাপটা, খেয়াল করে দেখছো? মনে করো এইটাই হচ্ছে ওমনি ডিরেকশনাল অ্যান্টেনার প্যাটার্ন, যেটা আমি ওখানে 2 ডিমেনশনাল দেখাইতে পারি নাই। এটাকে যদি মাঝখান দিয়ে যদি আমি কেটে ফেলতাম, মাঝখান দিয়া এইখান দিয়ে যদি কাটতাম, তাহলে ফিগার 8-এর মতো পাইতাম না? খেয়াল করে দেখো, কল্পনা করে দেখো, ফিগার 8-এর মতো পাইতাম না? এটাকে যদি কেটে ফেলতাম এইভাবে ভার্টিক্যালি, এই যে মাংসটার এই মুখটা, এটার কিন্তু মাঝখানে একটু খালি আছে, পেটটা একটু খালি আছে, এই এজ গুলো তোমাকে একটা ফিগার 8 দেখাইতো। এইটাই হচ্ছে ডোনাটস এর মতো, এটা হচ্ছে ওমনি ডিরেকশনাল, মিনস তোমার 90 ডিগ্রিতে সব দিকে রেডিয়েট করবে, এক্সেপ্ট ভার্টিক্যালি এবং হরাইজন্টালি না। বুঝা গেল? এই হচ্ছে তোমার ব্রডকাস্টিং অ্যান্টেনা, যেগুলো আমরা ব্যবহার করি মোবাইলের জন্য, যাদের প্যাটার্ন এরকম। এটা কিন্তু ওমনি ডিরেকশনাল বলা হচ্ছে যে 2টা ডিরেকশন ছাড়া মোটামুটি ও মানে হরাইজন্টাল ডিরেকশনে সে রেডিয়েট করবে, ভার্টিক্যালি এবং হরাইজন্টালি না। তা এখন রেখে দিচ্ছি। এখন একটা মোবাইল অ্যান্টেনা যদি তোমার ঘরের ছাদের উপরে থাকে, তোমার ঘরের ছাদের উপর যদি একটা মোবাইল অ্যান্টেনা এইভাবে প্লেস করা হয়, মনে করো আর কোনো অ্যান্টেনা আশেপাশে নাই, এই প্রথম ডিজাইন করা হচ্ছে মোবাইল অ্যান্টেনা। আমার কথা বুঝতে পারছো?
ওই অ্যান্টেনাটাই আছে, আর কোথাও অ্যান্টেনা নাই। তাহলে তুমি ঘর থেকে কোনো কমিউনিকেশন করতে পারবে? সম্ভাবনা কম স্যার। হ্যাঁ, না স্যার। তুমি তোমার ঘর থেকে বা তুমি তোমার ইয়ে থেকে মানে ঘর থেকে কোনো কমিউনিকেশন করতে পারবা না। কেন পারবা না? স্যার নেটওয়ার্ক নাই তো। কারণ এই যে আমি একটা ওই কোন আইসক্রিমের মতো, কোন 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 মনে করো কোন আইসক্রিম, এটা ধীরে ধীরে বড় হয়ে থাকে না, নিচে থেকে উপর থেকে ধীরে ধীরে ছড়াইতে থাকে 3 ডিমেনশনালি। আমার কথা বুঝতে পারছো তোমরা? কোন আইসক্রিম দেখছো না, খাইছো না? চিকন থেকে আস্তে আস্তে সে মোটা হতে থাকে, উপরের দিকে ছড়াইতে থাকে। এখন এই যে ছড়ানো জায়গাটা যেটাকে আইসক্রিম দিয়ে ভরে রাখা হয়, এটা যদি তুমি একটু বেশি করে ছড়াইয়া দাও, তাহলে আমাদের এই যে মিষ্টি কুমড়ার সাইডের মতো হবে না, যে রিজিয়নটা আমাদের সিগন্যাল নাই, এই রিজিয়নটাকে ডেড জোন বলা হয়। কি জোন? মৃত, মৃত এলাকা, ডেড জোন। কি জোন বলে বলো না, একটু মুখে দিয়ে কথাবার্তা বলো না। এই ডেড জোনে যে তুমি তোমার মোবাইল নিয়ে সারাক্ষণ, সারা বছর, সারা জীবনও বসে থাকো, ইনফিনিটি টাইম পর্যন্ত তুমি কোনো সিগন্যাল পাবে না। কারণ ওই যদি ওই অ্যান্টেনাটা রেডিয়েট করে, তাহলে সে করবে 90 ডিগ্রিতে, সে তোমার ভার্টিক্যালি কোনো রেডিয়েট করবে না। হ্যাঁ, যদি পাশের বিল্ডিং এ আরেকটা এরকম অ্যান্টেনা থাকে, তাহলে কিন্তু ওই পাশের বিল্ডিং এর রেডিয়েশন কিন্তু তুমি ইন্টারসেপ্ট করতে পারবা, তোমার অ্যান্টেনার সিগন্যাল তুমি পাবে না। বুঝা গেল? এই হলো অমনি ডিরেকশনাল গেল। এবার আসো ফোকাসড অ্যান্টেনা। দেখতে পাচ্ছ আরেকটা বেলুন, আরেকটা বেলুন দেখা যাচ্ছে। এই বেলুনটা ওই গোল বেলুনের থেকে একটু আলাদা না? এটাকে অনেকটা আমাদের স্বাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী লাউর মতো মনে হচ্ছে না অনেকটা? দেখো তো, এই দিকটা একটু মোটা, আর এই মুখের দিকটা যেখানে আমি ফুলেলাম, এই দিকটা একটু চিকন হয়ে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। কল্পনা করতে পারো, মনে করো এটা লাউ, বুঝা যাচ্ছে? তাই এইটার সঙ্গে এইটাকে যদি আমি মেইন লোব ধরি, তো এইটার সঙ্গে সাইড লোব গুলো আমি বানাবো এখন। এই দেখো সাইড লোব বানায় রাখছি। এই সাইড লোব গুলো এই দেখো সাইড লোব বানায় দিছি। দেখা যাচ্ছে নাকি আরো ছোট করতে হবে? ঠিক আছে স্যার। এই দেখো, এই পুরাটা যদি দেখাই, তাহলে দেখো এবার দেখা যাচ্ছে। একটু দূরে নিয়ে দেখাইলে বোধহয় সবটা আসে না। এই ছোট ছোট দেখো পাশ দিয়ে বের হয়েছে, দেখো পাশ দিয়ে বের হয়েছে। এবং মনে করো এটাকে একদম নিচের দিকে দিয়ে দিলাম, সব সাইড দিয়ে করা হয়েছে বলে এগুলোকে সব সাইড লোব। মাঝখান দিয়ে যদি থাকতো, এই যে নিচে একদম নিচে যদি সোজা করে রাখা যাচ্ছে না, বেলুন তো এটা বাঁধছি আমি একটু আবল তাবল করে, এই জন্য এইভাবে সাইডে আর রাখা যাচ্ছে না। তবে এই হলো একটা প্র্যাকটিক্যাল বা ডিরেকশনাল অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন, যার একটা মেইন লোব আছে, কিছু কিছু ছোট ছোট সাইড লোব আছে। দেখো এই জিনিসটা কিন্তু 3 ডিমেনশনাল, কিন্তু রেডিয়েশনটা কিন্তু 3 ডিমেনশনাল, যার জন্য এটা 2 ডিমেনশনাল আমি দেখাইতে পারবো না। দেখছো এই যে লাউ যে দেখাইলাম, এর অর্থ হচ্ছে অ্যান্টেনা যদি এখানে থাকে এই জয়েন্টে মুখের মধ্যে বেলুনের, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে রেডিয়াসটা, এটা হলো ম্যাক্সিমাম পাওয়ার। মনে করো এটা 10 ওয়াট। আর এই যত কার্ভেচার হিসেবে যত তুমি ঘুরে আসতেছো, তত পাওয়ার কমে আসতেছে, তত পাওয়ার কমে আসতেছে। এবং এইখানে রেডিয়েশনটা সবচেয়ে কম, এইদিকে বা এইদিকে নাই, এইদিকে পিছন দিকে বা এই পাশে নাই, এই দিক দিয়ে অল্প অল্প আছে, অল্প অল্প রেডিয়েট হচ্ছে, আবার সেটা ছোট্ট হয়ে ফেরত গেছে। এই হলো একটা ডিরেকশনাল অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স, যাকে আমরা বলবো মেজর লোব, মাইনর লোব, এই সবগুলোকে একসঙ্গে। আবার যদি একদম সোজা পিছনে থাকে, তাহলে এটা হলো ব্যাক লোব,
আর এগুলো হচ্ছে সাইড লোব। বুঝা গেল তার নেম জি স্যার। কনসেপ্ট 3 ডিমেনশনাল। আচ্ছা, এখন ধরো আমি এই মেইন লোবের সব আবার আমরা নেই না, এগুলো হচ্ছে এখন এটাকে ফেলে দেই না, এই মেজর মাইনর লোবগুলিকে একটু সরায় রাখি, এটা এখন আপাতত দরকার নাই। কিভাবে লাগলো আমি তো বুঝতে পারতেছি না, খোলে না কেন? হ্যাঁ, এখন মনে করে এখানে শুধু এইটা দেখাচ্ছি। একটু আগে তোমাকে বললাম এইটার এইখানে মানে কিন্তু একদম মুখের থেকে পিছন দিকে সবচেয়ে ইয়েতে পিছনে মনে করে এইখানে পাওয়ারের ইকুইভ্যালেন্ট একটা মানে লেংথ, মুখ থেকে এখানের একটা এই লেংথ ধরলাম, মানে এটা একটা ভেক্টর লেংথ ধরলাম যে এটার ইকুয়াল হচ্ছে 10 ওয়াট। আর যতই আমরা এর থেকে দূরে সরে যাচ্ছি এই পয়েন্ট থেকে, ততই পাওয়ার কমছে। তার মানে ওই মুখ থেকে এখানে যে এই ভেক্টর রেডিয়াস, ভেক্টরের লেংথ তা কিন্তু কমে আসতেছে। এবং মনে করে এইখানে আসলো, এখান থেকে এখানে আসলাম, তখন কিন্তু আমার পাওয়ার কমতে কমতে 1 ডিবি 2 ডিবি 3 ডিবি কমলো। এই 3 ডিবি কমাটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখি -3 ডিবি। ম্যাথমেটিক্যালি কি লিখি? -3 ডিবি। এই পয়েন্টটা যদি -3 ডিবি হয়, এইটাকে পাওয়ারের রেশিওতে বলা হয় পাওয়ার হাফ হয়ে গেছে। পড়ছো তোমরা এগুলা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে? হাফ পাওয়ার পয়েন্ট অনেক সময় বলে। -3 ডিবি পয়েন্ট মানে হলো পাওয়ার হাফ হয়ে যাওয়া। অর্থ হচ্ছে এই টিপটা যদি 10 ওয়াট হয়, এই মুখ থেকে এখানে 10 ওয়াটের ইকুইভ্যালেন্ট ভেক্টর লেংথ দিয়ে যদি বুঝাই, এখান থেকে এখানে যে ভেক্টরটা হবে তার লেংথ হলো যতটুকুই হোক, তার ভ্যালু হচ্ছে 5 ওয়াট। দেখো ওখানে ছিল 10, এখানে হলো 5। বুঝা গেল? এইবার এই 5 ওয়াটের পয়েন্টটা একটা স্ট্রেট লাইন টানো তুমি এই মুখ পর্যন্ত, এরকম একটা স্ট্রেট লাইন টানো। বুঝা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে এই যে আমি একটা লাঠি দিয়ে এইভাবে একটা অ্যাঙ্গেল টানলাম, এইদিকে ডান দিকে একটা, বাম দিকে একটা। একটু তো কমবে না? তাহলে এই দিকে এবং এই দিকে এই যে একটা অ্যাঙ্গেল এখানে মাঝখানে তো আমাদের তৈরি হলো, স্যার একজন ওয়েট করতেছে, তাকে অ্যাক্সেস। বুঝা যাচ্ছে? এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, 3 ডিবি একটা অ্যাঙ্গেল, বুঝা যাচ্ছে? দেখা যাচ্ছে ছবিটা? হ্যালো? জি স্যার। এই যে অ্যাঙ্গেলটা 3 ডিবি অ্যাঙ্গেল, যে লুক অ্যাঙ্গেল, অ্যান্টেনা কি, অ্যান্টেনা লুক কি বলবো, অ্যান্টেনা লুক অ্যাঙ্গেল, অথবা এটাকে আমরা বলি 3 ডিবি ব্যান্ড উইথ। কি বললাম? -3 ডিবি ব্যান্ড উইথ। তাহলে যদি ফ্রিকোয়েন্সি ব্যান্ড উইথ তুমি মাপো, তাহলে ইউনিটটা কি হবে মনে আছে? তুমি যদি একটা অ্যাম্পলিফায়ারের ব্যান্ড উইথ মাপো, অ্যাম্পলিফায়ার কি সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, তখন তার ব্যান্ড উইথ যখন তুমি মাপো তখন ইউনিট কি হয়? ইউনিট কি লেখো? ফ্রিকোয়েন্সি না? আচ্ছা, এই অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্নের ব্যান্ড উইথ যদি মাপো, অ্যান্টেনা ব্যান্ড উইথ যদি মাপো, সরি ব্যান্ড উইথ না, বিম উইথ, ভুল বলছি, বিম উইথ যদি তুমি এটাকে বিম বলবো, অ্যান্টেনার মেইন বিম,
বিম উইডথ যদি তুমি মাপো তাহলে সেই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলবো, সেটার ইউনিট কি হবে, ডিগ্রি। সেটার ইউনিট হবে ডিগ্রি। তাহলে এই যে অ্যান্টেনা প্যাটার্ন দেখালাম, এই অ্যান্টেনা প্যাটার্নের যে, এটাকে মেইন বিম বলবো, মেইন বিম। তো বিমের যে উইডথ -3 dB বিম উইডথ, যেটা মেইন বিম, ম্যাক্সিমাম পাওয়ার যেখানে থাকে, তুমি সবসময় ডিজাইন করার সময় চিন্তা করবা যেন তোমার স্যাটেলাইট বলো আর টার্গেট বলো, সেটার জন্য এই মেইন বিম উইডথের ভিতরে থাকে। যদি তোমার বিমের বাইরে থাকে তোমার টার্গেটটা, অ্যাজ ইফ তোমার এই যে অ্যাঙ্গেলটা এইখানে, তোমার টার্গেট হচ্ছে এইখানে, দেখা যাচ্ছে এই যে এইখানে অ্যান্টেনা টার্গেট হচ্ছে এইখানে, মনে করো এইখানে, তখন কিন্তু ওইটা তুমি প্রপার কমিউনিকেশন পাবে না, কখনো পাবে কখনো পাবে না। ফলে এই আজকে এই এখন এই তোমার ডিজাইনের অ্যান্টেনা পড়ার আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স তোমার বলে ফেললাম, বা এটাকে কি বলবো, রিকোয়ারমেন্টস বলে ফেললাম, যে তুমি যখন অ্যান্টেনা ডিজাইন করবা তখন তোমাকে মেইন বিমের তুলনায় মাইনর বিম বা মেজর লোবের তুলনায় মাইনর লোব যত কম হয় তত ভালো, এবং ওই -3 dB বিম উইডথের মধ্যে কতটুকু পাওয়ার থাকে সেটা তোমাকে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম পাওয়ারটাই যেন 3 dB বিম উইডথের মধ্যে থাকে, এইভাবে তুমি কি অ্যান্টেনা ডিজাইন করবা, এইভাবে তোমার অ্যান্টেনার মেইন বিমটাকেও তুমি ওইভাবে শেপিং করতে হবে। আদারওয়াইজ অনেক পাওয়ার তোমার ওয়াস্টেজ হবে শুধু। এইটাকে বলা হয় সিস্টেম লস। যত সিস্টেম লস কমানো যায় অ্যান্টেনা ডিজাইনের, এইটাই হলো মেইন আরেকটা উদ্দেশ্য। এইবার আমি তোমাদের ওইখানে যাই, দেখি আবার শেয়ারিং এ যাই, শেয়ারিং এ গিয়ে কোন জানি আমরা কোন, এই যে এটা, তো এটাতে গিয়ে দেখার কি আছে, এই দেখো এগুলো করলাম, দেখো এগুলোর মধ্যে দেখো আমি বলে যাচ্ছি, দেখো এরপরে দেখো এই যে রেডিয়েশন প্যাটার্ন লোবস, এই লোবস একটু আগে বুঝাই গেছি তাই না, এই মেজর লোব মাইনর লোব এগুলো বুঝাই গেছি। এই দেখো 3 dB পাওয়ার কিভাবে ক্যালকুলেট করা হয়, এই দেখো এটা বুঝাই গেছি। এখানে ছবিটা দেখতে পাচ্ছ রাজশ্রী? জি স্যার। এই যে হাফ পাওয়ার বিম উইডথ, সংক্ষেপে লিখছি HPBW, হাফ পাওয়ার বিম উইডথ। ম্যাক্সিমাম এই দেখো একদম হরাইজন্টাল লাইনের পিকটা ধরছি পি ওয়াট, তার ডান দিকে এবং বাম দিকে খেয়াল করে দেখো, ডান দিকে এবং বাম দিকে P/2, এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, P/2 মানে পাওয়ারের হাফ হয়ে গেছে। এবং এই যে অ্যাঙ্গেল যেটা কভার করলো, এই অ্যাঙ্গেলটা হলো মেইন অ্যান্টেনা লুক অথবা হাফ পাওয়ার বিম উইডথ, অথবা ম্যাক্সিমাম পাওয়ার কন্টেন্টস এরিয়া। তোমার টার্গেটটা এর ভিতরে, এই অ্যাঙ্গেলের ভিতরে থাকতে হবে। স্যাটেলাইটটা যখন ডিজাইন করবা যেন এর ভিতরে থাকে, এই অ্যাঙ্গেলের বাইরে থাকলে কিন্তু স্যাটেলাইট কখনো সিগন্যাল পাবে কখনো পাবে না। এই হলো তোমার এই যে বুঝাই গেলাম এবং সেটা এখানে বলে গেছি। তারপরে এখন এক একটা অ্যান্টেনার এক এক রকম বিম উইডথ, সেগুলো এখানে আছে। এই যে যদি তুমি পাওয়ার দিয়ে না মাপো, এই উপরের ফিগারটা হচ্ছে পাওয়ার দিয়ে, তার মানে এটা হলো পি ওয়াট, পি হলো ওয়াটে আছে। আর যদি ইলেকট্রিক ফিল্ডে মাপো, যে তোমার পাওয়ার মানে রেডিয়েশন প্যাটার্নটা তুমি মাপছো ইলেকট্রিক ফিল্ড মেজার করে, ই ম্যাক্সিমাম যদি হয় তাহলে 0.707 ই ম্যাক্সিমামে তোমার নিতে হবে এই যে পয়েন্ট, এইদিকে 0.707 ই ম্যাক্সিমাম, এইদিকেও 0.707 ম্যাক্সিমাম, এবং এই মাঝখানের অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার হাফ পাওয়ার বিম উইডথ, এবং এইটা আর ওই পাওয়ারের একই রকম হিসাব। এর মধ্যে তোমাকে অ্যান্টেনাটা ডিজাইন করতে হবে এবং অ্যান্টেনার মেইন বিমটা যেন ওইভাবে ডিজাইন হয়। তাহলে এবার আইসোট্রপিক প্যাটার্ন, এই যে একটা ছবি, আমি 3 ডিমেনশনাল একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, যেটা আমি আমার ছবির মতোই দেখাচ্ছিল, তোমার দেখাইছিলাম।
omni directional প্যাটার্ন, এই দেখো omni directional প্যাটার্ন অফ ডাইপোল, এটা ডাইপোলের জন্য। এই দেখছো ডাইপোলের একটা ডোনাটস এর মতো, দেখো এইটার ছবি আর ওই আমি যে মিষ্টি কুমড়া দেখাইছি যে একরকম না, প্রায় কাছাকাছি না? প্রায় কাছাকাছি, হ্যাঁ একদম এক বলবো না, প্রায় কাছাকাছি এইরকম। এটা তো একটা সিমুলেশন করে বের করা হয়েছে, সুন্দর করে বের করছে ওরা। এই হচ্ছে omni directional প্যাটার্ন। এইভাবে দুইটা প্যাটার্ন দেখাইতে পারেন। আর আর ইয়াটা মানে ফোকাসটা তো দেখাইলাম, ফোকাসটা তো এখানে ঠিক ওইভাবে দেখানো গেল না। এই আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে তুমি যে একটু আগে তোমাকে বললাম কোন সফটওয়্যারের কথা যে বললা, হ্যাঁ এই যে এই সমস্ত সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে এই সমস্ত তুমি পাইতে পারো। এই যে দেখো ওরা ড্র করছে, এইগুলা আমরা ম্যাট ল্যাবে ড্র করা, এটা এটা ম্যাট ল্যাবে ড্র করা, এটা ইয়ালে সিএসটি লাগবে না। এইভাবে 2 ডাইমেনশনাল হচ্ছে এরকম। এই যে মেইন বিমটা হচ্ছে এইখানে, এই সাইড লোবগুলি হচ্ছে এইখানে, এই সাইড লোবগুলো হচ্ছে এইখানে। এই এটা হচ্ছে 2 ডাইমেনশনাল রেডিয়েশন প্যাটার্ন। তাহলে এইবার তোমাকে রেডিয়েশন প্যাটার্ন বোঝানো হলো। এই শীটটা আপাতত এখানে শেষ করলাম। নেক্সট ডেতে আইসোট্রপিক বোঝানো হলো। নেক্সট ডেতে আমরা আরেকটা নেক্সট শীট যেটা, সেটা হলো তোমার কি আছে আমি দেখি আগে। অ্যান্টেনা গেল, এবার হ্যাঁ অ্যান্টেনা প্যারামিটার্স। প্যারামিটার্স বলতে বুঝাচ্ছি আমি, হ্যাঁ অ্যান্টেনা প্যারামিটার্স। আচ্ছা অ্যান্টেনা প্যারামিটার্স এই হলো এটার মোটামুটি বিভিন্ন রকম প্যারামিটার, এটার ইম্পিডেন্স গুলো কি, ইম্পিডেন্স কি দিয়ে প্রকাশ করা হয়, এটার পাওয়ার গুলি কিভাবে, ভোল্টেজ কারেন্ট, এগুলোর মোটামুটি একটা এই সেই দিয়ে মোটামুটি একটু ম্যাথামেটিক্স ঢুকে গেছি। সেখান থেকে বিভিন্ন রকম প্যারামিটার মানে গেইন টেইন ডিরেক্টিভিটি একটু যে বললাম, গেইন বললাম, এইটা বললাম। তারপরে ধরো এই যে এটা হলো কি, এটা হলো ডিরেক্টিভিটি, আচ্ছা ব্যান্ডউইথ, বিম উইথ, এটা হলো রিটার্ন লস, এই যে রিটার্ন লসের ক্যারেক্টারিস্টিক্স। মানে সোজা কথা হলো নেক্সট ক্লাস থেকে একটু ম্যাথামেটিক্স ইনভলভ হবে। হ্যাঁ যেগুলো একটু আগে বললাম এগুলোই আমরা ডিজাইন করব, এবং এগুলোর কিছু ম্যাথামেটিক্স বা এগুলোর কিছু ফর্মুলা আমাদের